খবরটা দেখলাম। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছিলেন যে শুভেন্দু তো তার বক্তব্যটা ঠিকই দিয়েছে, কারণ তার বক্তব্য যেভাবে দেওয়ার একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার স্টেটকে যেভাবে রক্ষা করা দরকার সেভাবে সে করবে, যাতে অনুপ্রবেশকারীদের পিছনে তাকে বেশি সময় বেশি তার অর্থ ব্যয় না করতে হয়, যার জন্য সে পার্মানেন্ট একটা সলিউশনের ব্যবস্থা করতে চাচ্ছে, যার জন্য বিএসএফ এর মোতায়েনও একটু কমাবার ব্যবস্থা করবে, কারণ ওখানেও তাদের টাকা খরচ হচ্ছে। কারণ বিএসএফ যদিও ফেডারেল গভর্নমেন্টের, কিন্তু স্টেটকে এটা সাবসিডাইজ দিতে হয়, স্টেট পয়সা দিতে হয়। তো যার জন্য শুভেন্দু যে কাঁটাতার দেওয়া হচ্ছে, কাঁটাতার কিন্তু এই বর্ডারে নতুন না, আরো বর্ডারেও আছে এবং বাংলাদেশের সর্বত্রই কাঁটাতার আছে, সর্বত্রই কাঁটাতার আছে, এবং যেটুক নাই সেটুক সে কমপ্লিট করতে চাচ্ছে। আমি বাংলাদেশের সাথে, আমি আমেরিকার সাথে মেক্সিকোর যে একটা বিরাট বর্ডার আছে, ওখানেও কাঁটাতারের ব্যবস্থা করেছে সে, তো ওখানেও কাঁটাতার দেওয়া আছে, এবং ক্যানাডার সাথে আছে যদিও, কিন্তু ক্যানাডার সাথে কাঁটাতার নাই। হ্যাঁ, এটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে, তারপরেও লোক যাতায়াত করে, প্রচার হয়। এই যে শুভেন্দু যেটা বলেছে সেটার সাথে আমি সহমত, এই জন্য বলবো যে আমি শুভেন্দুর জায়গায় থাকলে একই কাজ করতাম, কারণ আমার কর্তব্য হচ্ছে আমার রাজ্যকে বাঁচানো, রাজ্যের মধ্যে যাতে অনুপ্রবেশকারী না ঢুকে। তাহলে অনুপ্রবেশকারী ঢুকলে যেটা হয়, এটা মানে সরকারের উপরে চাপটা পড়ে, সরকারের উপরে সোশ্যাল সিস্টেমের উপরে চাপটা পড়ে। তো এটা তারা কিভাবে এটাকে ম্যানেজ করে তাদের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, সো কল্ড উপদেষ্টা হুমায়ুন কবির, যে লন্ডনে ছিল বহু বছর, সে জানেই না যে এখানকার আইন কানুন নিয়ম কানুন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সে বলে বসেছে কাঁটাতার দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না, এটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আগের বাংলাদেশ না। তার নতুন বাংলাদেশ বলতে কি বুঝাচ্ছে সে বুঝাচ্ছে এটা মৌলবাদী দেশ হয়েছে। তো মৌলবাদী যখন দেশ হয়েছে, তো মৌলবাদীরা নিশ্চয়ই জঙ্গি দেশ বানিয়েছে, সে এটা জঙ্গি দেশ হিসাবেই সে আখ্যায়িত করছে, নিজেকেই আখ্যায়িত করছে যে এইটা আগের দেশ নাই। তার মানে আগের দেশ নাই, আগে তো স্বাধীনতার পক্ষের দেশ ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের দেশ ছিল, এবং আওয়ামী লীগের মানে উন্নয়নশীল সরকার ছিল। যে উন্নয়নশীল সরকার সরিয়ে তোমরা অউন্নয়নশীল সরকার স্থাপিত করেছো, ইউনুস বাটপারের মানে লেগাসি গুলাই তোমরা চালিয়ে যাচ্ছ। তো অবভিয়াসলি সে সরকার তো বদল হয়েছে, এবং সরকার বদল হয়েছে, কিন্তু দেশ ঠিকই আছে, দেশ তো বাংলাদেশ তো চেঞ্জ হয়নি। এটা তো ভুল কথা বলেছে, সে সম্পূর্ণ ভুল। এবং শুভেন্দুকে অ্যাটাক করতে গিয়ে সে নিজেকে ছোট করেছে, তা না সে বিএনপি সরকারকে ছোট করেছে, এবং তার প্রধানমন্ত্রী এবং তার দলের নেতা তারেক জিয়াকে সে ছোট করেছে। এটা স্পষ্ট। বাংলাদেশের মানুষকে তো ছোট করেছে নাকি? বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম সে বাংলাদেশের মানুষকে ছোট করেছে। সর্বপ্রথম সে বাংলাদেশের মানুষকে ছোট করেছে, কারণ সে বাংলাদেশের মানুষের আস্থা রাখতে পারেনি। ওকে, আস্থা না রেখে সে বলতেছে ক্রস করবে, যাবে। ভারত কি আমাদের তো দেশ না, পশ্চিমবঙ্গটা আর একটা রাষ্ট্র, আর একটা বিদেশি দেশ। তো সুতরাং তাদের দায়িত্ব আছে কিভাবে তারা তাদের দেশের জনগণকে প্রোটেক্ট করবে। তা আমাদের উচিত আমাদের জনগণকে সেভাবে প্রোটেক্ট করা, যে কর্মসংস্থান করা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা করে দেওয়া, যাতে তারা বর্ডার ক্রস না করে যায় ওপরে। সেটা না করে সে বরঞ্চ মানে যত রকম মানে প্রধানমন্ত্রী সহ যত মিনিস্টার উপদেষ্টা আছে তার এই সরকারের, তারা সবাই আবোল তাবোল কথা বলছে, মানে তাদের কথার কোনো আমি স্টেশন পাচ্ছি না। এবং পারতপক্ষে দেখতে পাচ্ছি যে এই যে হুমায়ুন কবির যে এইসব কথাবার্তা বলেছে, এতে বোঝা যাচ্ছে তাদের সরকারের নীতিটা কি হবে। এটা কি ডিপ্লোম্যাটিক ভাষা হইলো কিনা? না, এটা ডিপ্লোম্যাটিক ভাষা না, এটা বৈরী ভাষা, এবং এইটা একটা থ্রেটেনিং ভাষা। মানে থ্রেট দিতেছে যে ঠিক আছে তোমরা লাগাও, আমরা কেয়ার করি না, আমরা কাঁটাতার ভেদ করে আমরা যাব। মানে আমরা যে অন্যায় করতেছি সেটা স্বীকার না করে সে উল্টা মানে ইয়েকে বকাবাজি করতেছে পশ্চিমবঙ্গের সরকারকে। পশ্চিমবঙ্গ সরকার যা করার সেটা তো করবেই, যে কাঁটাতার সর্বত্র বাংলাদেশের সব জায়গাতেই আছে, কসবাতে, সিলেটে, সব জায়গাতে, ত্রিপুরাতে। তো অবভিয়াসলি যে এলাকাগুলোতে নাই, ওই এলাকাগুলোতে এখন তারা শেষ করবে। তাহলে তাদের
একটা সুবিধা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে যাতায়াতের অসুবিধা হবে, কিন্তু সুবিধা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলবো, যদি ভারতের সাইড নিয়ে আমি কথা বলি, তাহলে ভারতের সাইডে যেটা বলবো যে তাদের সুবিধা হচ্ছে তাদের রাষ্ট্রের বা তাদের রাজ্যের যে খরচাটা সেটা তারা কমাবে। হ্যাঁ, কারণ বিএসএফ প্রতি 5 কিলোমিটার পর পর যদি বিএসএফ কে মোতায়েন করতে হয় তার তো অনেক খরচা। সেই হিসাবে যদি কাঁটাতার দিয়ে রাখে, আমি তো আশ্চর্য হবো না কাঁটাতারের সাথে যদি তারা কাঁটাতারটাকে ইলেকট্রিফাইড করে রাখে। আর ইলেকট্রিফাইড করলে কি হবে, এই যে কাঁটাতার ভেঙে যে যেতে চেষ্টা করবে তখন তারা মারা যাবে। তখন বাংলাদেশ আবার এই উপদেষ্টার মতন, হুমায়ুন কবিরের মতন, খলিলের মতন যে পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তারা না জেনে শুনেই চিৎকার আরম্ভ করে দিবে এবং তার দিয়ে দলও চিৎকার আরম্ভ করে দেবে। কিন্তু যে দোষটা করলো তাকে তারা শাস্তির যোগ্যে আনতে পারছে না, সেই তারা শাস্তি আনতে তারা বাধ্য হচ্ছে তখন ওই পারে লোকরা গুলি চালাতে। যখন গুলি চালাচ্ছে তখন নিশ্চয়ই তারা এত সহজে তারা ওকে ছেড়ে দিবে না, তাই না? তো অবভিয়াসলি আমি বলবো যে হুমায়ুন কবির যে বক্তব্যটা দিয়েছে এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে খাপ খায় না, এবং এটা পররাষ্ট্রে কূটনৈতিক বক্তব্যর মানে মানসম্মত কোনো কূটনৈতিক বক্তব্য না। এটা একটা সাধারণ স্টেটমেন্ট দিয়েছে, সেটা পলিটিক্যাল স্টেটমেন্ট। এই পলিটিক্যাল রেটরিক স্টেটমেন্ট দিয়ে তো দেশ চালানো যায় না। দেশ চালাতে গেলে প্র্যাগম্যাটিক কথাবার্তা বলতে হয়। তো এত কথা না বলে তারা যদি কাজ করে তাহলে হয়তো, তারা তখন যখন কাজ করছে তারা সবসময় কথাই বলে যাচ্ছে, এত বেশি কথা বলতেছে যেটার কোনো ভ্যালুয়েশন নাই। এই যে হুমায়ুন কবিরের মতো একজন পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেন কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ডর দেখানোর সুযোগ নেই। ডর দেখানোর কি আছে? না, ডর দেখাচ্ছে। তারা কি বলছে তোদের ডর দেখাচ্ছি, এই নিয়ে কাঁটাতারে বেড়া দিলাম, তাইলে ওটা তো তারা বলে নাই। তারা বলেছে, শুভেন্দু যেটা বক্তব্যটা, আমি শুভেন্দুর বক্তব্যটা টিভিতে শুনেছি, সে বলেছে যে আমরা আমাদের যেটা বাকি আছে কাজটা, সে কাজটা শেষ করব। তো অবভিয়াসলি আদালত নির্দেশ দিচ্ছে যে জমি এখনো বুঝিয়ে পায় নাই, কাঁটাতার দিবে। সুতরাং জমি বুঝিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিচ্ছে। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ বলছেন 45 দিনের মধ্যে এটা কার্যকর হবে, জমি বুঝিয়ে দিবেন। হ্যাঁ, জমি তো এটা ওদের সাইডের জমি, এটা তো আমাদের সাইডের জমি না। আমি সে কথা, আমাদের সাইডের জমিতে তো আর বেড়া দিবে না, কাঁটাতার দিবে তার জমিতে, সে কাঁটাতার দিবে। তো সেখানে বাংলাদেশের সমস্যাটা কোথায়? বাংলাদেশের সমস্যা হওয়ার কথা না। আমি বুঝতে পারলাম না এটা কিসে, এটাকে কেন একটা ইস্যু বানালো এই হুমায়ুন কবির। তার তো পররাষ্ট্র নীতির ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা আমার সন্দেহ আছে। তাকে ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছে, এবং হুমায়ুন কবিরের বক্তব্যটা পুরো পড়ে আমি যা বুঝতে পারলাম যে সে খুব মানে উইক পররাষ্ট্র উপদেষ্টা, মানে কোথায় কি বলতে হবে সে সঠিক জানে না। এছাড়া মানে যেভাবে আমি দেখি যে এই পররাষ্ট্র মন্ত্রীর সাথে সে আলাপ করেছে কিনা এই বক্তব্যটা দেওয়ার আগে, সেটা একটা দেখার বিষয় আছে। কারণ হ্যাঁ, বলো, আপনি বলেন। না আমি বলতেছি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সেক্রেটারি এদের সাথে আলাপ আলোচনা করেছে কিনা বিফোর হি ওপেন্ড হিজ মাউথ। কারণ তার মুখ খোলার আগে তারা এদের সাথে আলাপ করা দরকার ছিল। এটার ব্যাপারে আমরা প্রোটেস্ট নোট দিব, অফিসিয়াল প্রোটেস্ট নোটও দিতে পারতো, এইভাবে না বলে। এভাবে বলে কি হলো, সে বৈরী সমস্যার সমাধান, মানে বৈরী সমস্যাকে জিয়ে রাখলো, মানে একটা শত্রুপক্ষ তৈরি করতেছে। সে তার মনে করতেছে যে আমরা মানে শুভেন্দুকে আমরা শত্রু হিসেবে ট্রিট করবো। এইভাবেই তারা যাচ্ছে। কারণ এই দেশে যে সরকারটা, যে বাংলাদেশ বদল হয়ে গেছে, হ্যাঁ বাংলাদেশ বদল হয়েছে, বাংলাদেশ তো জঙ্গিরা এখন দেশ চালাচ্ছে, জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এখন। তো জঙ্গিরা যেভাবে দেশ চালাচ্ছে, জামাতিরা, তো অবভিয়াসলি আগের সরকার তো নাই, এবং আগের সরকার চলবে না, এবং অন্তর্বর্তী সরকার সেটাও জঙ্গি সরকার ছিল, পুরোপুরি জঙ্গি ছিল, ওটা 100%। এটা যদি তার থেকে এটা একটু কম আছে হয়তো, কিন্তু কম থাকলেও কি হবে, জঙ্গিরা সব জায়গাতেই আছে, সব জায়গাতে জঙ্গিরা বসেছে, বিএনপির ভিতরে জঙ্গিতে আছে। কিন্তু আমার একটা কিউরিসিটি, যে অন্তর্বর্তী সরকারের কথা যখন আপনি তুললেন, অন্তর্বর্তী সরকার মনে করেন যে সারাক্ষণ 7 স্টার, অন্তর্বর্তী সরকার তার লোকজনকে দিয়ে কখনো 7 স্টার ভেঙে ফেলতেছে, কখনো চিকেন নেক কিলে ফেলতেছে, কখনো দিল্লি দখল করে ফেলতেছে, কখনো কলকাতা দখল করে ফেলতেছে, নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছে ক্ষমতায় মানুষকে অ্যান্টি ভারত রাখার জন্য, রাইকা নিজের ক্ষমতা পাকাপোক্ত বা নিজের ক্ষমতার মাটিকে শক্ত করার জন্য। আর এই সরকারের সময় এখন কি একই কায়দায় তারা অ্যান্টি ভারত করার জন্য কি
না অ্যান্টি ভারতীয় করার জন্য কি এমন বক্তব্য দিলেন? তিনি বললেন যে কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নাই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। সেখানে যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। আপনাকে তো এখানে কাঁটাতার তার জমিতে, আমার জমিতে আমি কি দিব না দিব এই সিদ্ধান্ত আমার। তো এখানে ভয় দেখানোর ডর দেখানোর দিয়ে এটা কি উস্কানি কিনা? এইসব কথা সেদিন বললাম যে সে বিজেপি কি রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের রাজ্যে বিজেপি সরকারকে সে শত্রু হিসাবে ট্রিট করতেছে, একে উস্কানি দিচ্ছে, দেখো তোমরা আমাদেরকে আক্রমণ করো তাহলে আমরা তোমাদেরকে আক্রমণ করবো। এটা উস্কানিমূলক কথাবার্তা, ইচ্ছাকৃতভাবে দেশের যেসব ঘটনা হচ্ছে এখন সেই সবকে ডাইভার্ট করার জন্য এই ধরনের কথাবার্তা শুরু করেছে এই সরকার। কারণ এটা স্পষ্ট যে এটা ডর দেখাবার তো কিছু নাই। যেটা তুমি বললে যে এই ইয়েতে কি বলে তার জমি, তার বাড়ি, সে কাঁটাতার দেখ, সে পুরা মানে পুরা কি বলে কাঠের তার একেবারে বেড়া করে দেখ, মানে একেবারে স্টিল ওয়াল করে দেখ, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, তারা প্রোটেক্ট করবে, তারা কি করবে, এবং যদি পুরাটা ইলেকট্রিফাইড করে দেয় সেটাও তাদের ব্যাপার, কারণ তাদের জমিতে তারা করতেছে, আমার জমিতে তারা করতেছে না। তো যখন আমার জমিতে যখন করতেছে না, তখন তো নাক বাড়িয়ে আমি আলগা কথা কেন বলবো? রাইট, আলগা কথা কেন বলবো? এই যে হুমায়ুন যে কথাটা বলেছে সেটা শিষ্টাচারের বাইরে। এটা বুঝাই যাচ্ছে যে হুমায়ুনের অপরিপক্ক কথাবার্তা, একটা সম্পূর্ণ অপরিপক্ক একজন উপদেষ্টা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যে তার মানে পরিপক্কতার অভাব, যে একটা কূটনৈতিক ভাবে কিভাবে ভারতের সাথে চলবে, সে তো ভারতের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবে, সে তো রাজ্যের সাথে কথা বলা তো তার দরকার নাই। সে একটা স্বাধীন দেশের সোভারেন কান্ট্রির একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। সে যদি উপদেষ্টাই হয়ে থাকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, সে হ্যাঁ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা, তাহলে তাকে একজন দেশের হিসাবে বলতো। সেটা তো বাংলাদেশের সাথে রাজ্যের যে সম্পর্ক তার তো বলার কথা না। ওটা যদি ফর এক্সাম্পল দিনাজপুর এলাকাতে, ওয়েস্ট দিনাজপুর বা রাজশাহী এলাকাতে, এইসব এলাকাতে যদি এখন কাঁটাতারের বর্ডার জেলা নাই বা যেখানে দিবে, এখন ওখানকার এলাকার যদি মানে ওখানকার মেয়র বা ওখানকার এরা বলে, তখন এটা প্রযোজ্য হবে উপজেলা, বা ওখানকার এমপি বললেও হবে। কিন্তু একজন পররাষ্ট্র উপদেষ্টা যে মন্ত্রী পর্যায়ে তার স্ট্যাটাস, সে আরেকটা দেশের প্রধানমন্ত্রীর সাথে বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সে কথা বলতে পারে, কিন্তু নট নেসেসারিলি রাজ্যের সাথে তাকে আলাপ করতে হবে। এটা আমি মনে করি। কারণ আমি যদি তার জায়গায় থাকতাম, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলতাম যে দেখো আমার বর্ডারে তোমার এই রাজ্য এটা কি করছে, এটা একটু তোমরা দেখো। সেটা না বলে, সেটা অবজেক্টিভলি না বলে, সে নেগেটিভলি কথা বলে, সে উস্কানিমূলক কথাবার্তা বলে, মানে ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যে তোমরা আমাদেরকে আক্রমণ করো। এটাই আমার ধারণা। আবার তিনি বলছেন এসব কাঁটাতার নিয়ে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলছেন, তিনি বলছেন সীমান্তে মানুষ হত্যা করলে ঢাকা বসে বসে দেখবে না, তো দুইজন তো হত্যা করলো কসবায়, তো বসে বসে একটা প্রতিবাদ তো জানাইলো না। এখন তো কিছুই প্রতিবাদ তো জানায়নি, এখন পর্যন্ত তারা কোনো অ্যাকশনেও যায়নি। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ জানাবে সেটাও জানায়নি। তাহলে এইসব রিটোরিক দিয়ে লাভ কি? আমি তো বলতেছি এইসব কথাবার্তা বলার মানে দেশের মধ্যে যে হামের 400 শিশু মারা যাচ্ছে, এবং বন্যা কবলিত হয়ে কৃষি জমি পানির নিচে চলে গেছে, এবং শ্রমিকদের চাকরি বাকরি নাই, এক্সপোর্ট লেভেল কমে গেছে, ট্রেড ব্যালেন্স আমাদের আরো বেড়ে যাচ্ছে। তো এখন এইসবকে ডাইভার্ট করার জন্যে অর্থনৈতিক অবস্থা খারাপ, স্বাস্থ্য অবস্থা খারাপ, শিক্ষার অবস্থা খারাপ, তো এখন এই দিককে ডাইভার্ট করার জন্য এইসব আবল তাবল কথা বলে অন্যদিকে জনগণকে ঘোরাবার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক স্মার্ট, এরা এত সহজে এইসব খায় না, কারণ এরা বুঝতে পারতেছে যে এরা সরকার চালাতে পারছে না, এরা যে খুব তাড়াতাড়ি এদের ডাউনফল হবে এর মধ্যে আমি একেবারে মানে ধ্রুবভাবে দিব্যি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু কবে হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু এদের ডাউনফলটা খুব জলদি হবে মনে হচ্ছে আমার। তিনি আর একটা কথা বলছেন, আমি না বললেই নয়, তিনি বলেন এখানে আগে যেসব কাহিনীগুলো দেখেছি, মানুষ অনেক হত্যা করে ফেলা হয়, কাঁটাতারে লাগায় আপনি ফেলে রাখবেন, যেগুলো আমরা আগে দেখেছি হাসিনার সময়, ওই
নমুনায়, ওই নমুনায় তো বর্ডার কোনোদিনই ইনশাল্লাহ আসবে না। ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামির বাংলাদেশ না যে বসে থাকবে। এই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে ইনশাল্লাহ, আশা করি। মানে এগুলা কি আসলে এই অ্যান্টি ভারত যে সেন্টিমেন্ট, এটাকে ধরে রাখার একটা এদের এদের পলিটিক্সই হচ্ছে অ্যান্টি আমলিক, অ্যান্টি ভারত, এদের আর কোনো পলিটিক্স নাই। সে অ্যান্টি ভারত পলিটিক্স করার জন্য এই কথাবার্তাগুলো বলেছে এবং ইচ্ছাকৃতভাবে সে উস্কানিমূলক কথাবার্তা বলেছে। শেখ হাসিনা ছাড়া তাদের ঘুম হয় না, শেখ হাসিনা ছাড়া তারা দেখে না। শেখ হাসিনার সময় যেটা দেখেছে সেটাই সে বলতেছে, কিন্তু শেখ হাসিনার সময় যেটা হয়েছে সেটা এদের দোষ হয়েছে কি, এটা কার দোষ হচ্ছে সেটা তো খুঁজে বের করবে তারা। আর 2 নম্বর হচ্ছে এরা যে এখন যে বলতেছে যে এই এখন এই বর্ডার থাকবে না, তার মানে কি? তার মানে তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা বলুক কি ব্যবস্থা নিচ্ছে, সেটা তো তারা বলছে না তো। তিনি আরো বলছেন যে আমাদের সম্পর্ক ভারত সরকার, আমরা হয়তো ভারত সরকার থেকে যে এই সুযোগটা তারা দেন। তারা তিনি আরো বলছেন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বলছে নাকি, যদি আমরা দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে চাই, আমরা বলছি যে দুদেশের নেতৃত্বের মনোভাব অঙ্গীকার সেখানে অবশ্যই থাকতে হবে এবং চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। তিনি এই যে কথাটা বলছেন যে ভারতের সঙ্গে, ভারত সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ, এই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বললে হয়। আর এই বক্তব্য যে হুমায়ুন দিলেন, নিশ্চয়ই সিগন্যাল ছাড়া তো উনি কথা বলেন নাই। না না, এটা প্রাইম মিনিস্টারের সিগন্যাল আছে তো, প্রধানমন্ত্রী তারেকের সিগন্যাল আছে বলেই সে বলতে পেরেছে। কিন্তু কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে তাদের যদি যোগাযোগ থেকেই থাকে, তাহলে রাজ্যের একজন বক্তব্য দিল বা রাজ্যের তারা কি করে সেটা নিয়ে তাদের কথা না বলা উচিত তো না। সে এইভাবে যেভাবে বক্তব্যটা এসছে তাতে বুঝতে যাচ্ছে সে রাজ্যকে নিয়ে মোর কনসার্ন, সে রাজ্যের কাছে কমপ্লেনটা জানাচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে কি কমপ্লেন জানিয়েছে? পররাষ্ট্র মন্ত্রণালয়তে কি প্রোটেস্ট নোট দিয়েছে যে দেখো তোমার রাজ্য এখানে কাটাতার? হাই কমিশনকে কি তলব করছে যে আমার এখানে 2 জন মানুষ মারা গেছে, কেন মারলা, তোমরা কৈফিয়ত দাও? করে নাই, এটা এখন পর্যন্ত করে নাই। কাটাতার তো আছেই, এরা কমপ্লিট করতে চেষ্টা করতেছে এটা। আচ্ছা, তার মানে এটা হলো ভারত মাদক, মানে ভারত বিরোধী মাদক যেটা, সেই মাদককে আপনার জাগিয়ে রাখা, মানে আমি একদম কনক্লুশন করে এইভাবে করব, অ্যান্টি ভারত যে পলিটিক্সটা প্লে করে বিএনপি, সেটাকেই তারা জাগ্রত রাখার জন্য এই ধরনের কথাবার্তা। একদম। আমরা আরেকটা আলোচনা করতে চাই, করে আমরা যেতে যাব। আপনি নিশ্চয়ই আমাদের শিক্ষামন্ত্রী, এখানে অনেকে লিখছেন এই জন্য বললাম, আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তান সফর করে আইসা কইছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা এত উন্নত যে এখানে স্কলারশিপ নেওয়ার জন্য আমাদের লোকজনদের পাঠাতে হবে। বাংলাদেশের এই অধপতন হইল কিনা? পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা 156 ইন দ্য কান্ট্রি, আর বাংলাদেশ তার উপরে আছে। সুতরাং বাংলাদেশের র্যাঙ্কটা কত আমি ঠিক এই মুহূর্তে মনে আসছে না আমার, কিন্তু পাকিস্তান থেকে লোকজন পড়তে আসতেছে নর্থ সাউথে, পাকিস্তান থেকে পড়তে আসতেছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, পাকিস্তান থেকে পড়তে আসতেছে অন্য অন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে। তো ঢাকা ইউনিভার্সিটি তো আছে, হ্যাঁ, এখন ঢাকা মাদ্রাসা এখন মাদ্রাসা হয়ে গেছে, সেখানেও আছে। তো পাকিস্তান থেকে আমাদের দেশে উন্নত চিকিৎসার জন্য, উন্নত শিক্ষার জন্য তারা আসছে। উল্টা এই কিনা মিলন তার ছেলে মেয়েকে পাঠা থাকলে পাকিস্তান তারা বুঝবে কি ধরনের শিক্ষা হচ্ছে ওখানে। ওখানকার শিক্ষা ব্যবস্থা অতটা ভালো না, এটা সবাই জানে। ওখানে শিক্ষা ব্যবস্থা কোনো উন্নতি হয়নি। যে শিক্ষা ব্যবস্থা দিয়ে বাংলাদেশিরা মানে পৃথিবীময় দখল করে আছে, এবং পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিরা যেসব বিদেশি লোকজন আসে, যে কানাডাতে যারা আসে, অস্ট্রেলিয়াতে যারা আসে বা ইউরোপে যারা যায়, বাংলাদেশিরা পাকিস্তানিদের চাইতে অনেক এগিয়ে আছে। পাকিস্তানিদেরকে আমি দেখেছি তো, 1980 সালে পাকিস্তানি এসে তারা কমপ্লিট মাস্টার্স ডিগ্রি কমপ্লিট না করে চলে গেছে। তো এই পাকিস্তানিদেরকে আমার জানা আছে খুব ভালো করেই যে তারা কত দূর পর্যন্ত যেতে পারে। সুতরাং এই পাকিস্তানে গিয়ে শিক্ষা ব্যবস্থা নিবে, এটা জাস্টিফাইবল না। বরং মানে ভারতের সাথে, ভারতের যেসব বড় বড় ইনস্টিটিউট আছে তার ধারে কাছেও পাকিস্তান আসতে পারবে না, বাংলাদেশ তো আসতেই পারবে না। তো এখন তো এই পাকিস্তানে এমন কি শিক্ষা ব্যবস্থা দেখলো মিলন যে তাকে বাংলাদেশে পাঠাতে হবে? এটা তো আমার জানার খুব কৌতূহল আছে, কারণ আমার জানার খুব ইচ্ছা করতেছে যে মিলন তার নিজের ছেলে মেয়েকে পাকিস্তানে পাঠাচ্ছে কিনা।
আর পাকিস্তানের সাথে আমাদের এত দহরম মহরম কেন? হঠাৎ করে পাকিস্তানের সাথে এখন আসা যাওয়া খুব বেড়ে গেছে। আমি তো মনে করি পাকিস্তানের সাথে আমাদের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত এবং বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা উচিত। পাকিস্তানের আগমন করা উচিত না, তাহলে দেশটা শান্তিতে চলবে। নাহলে ওই যে আইএসআই এর যে টিপিপি আছে না কে আছে, কি একটা জঙ্গি গোষ্ঠী আছে, তারা এসে সবসময় পাকিস্তানকে মানে বাংলাদেশকে পাকিস্তানিকরণ করার চেষ্টা করবে। এটা সঠিক না, এটা টোটালি বন্ধ করে দেওয়া উচিত এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া উচিত। একদম। আমরা পরের আলোচনায় যেতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে আমরা দুনিয়া জুড়েতে আলোচনা করতে চাই আজকে সমঝোতার শর্ত নিয়ে মতবিরোধ ইরান যুক্তরাষ্ট্রের। আর একই সঙ্গে যদি আপনার কাছে নিশ্চয়ই আছে আপডেট, আমরা যদি ব্রিটেন নিয়ে একটু কথা বলতে পারি, ব্রিটেনের সর্বশেষ অবস্থা আসলে কি, এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, ব্রিটেন নিয়ে আগে বলি। ব্রিটেনের সর্বশেষ অবস্থা এখন পর্যন্ত, ব্রিটেনের যে মানে অর্থনৈতিক অবস্থা, আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, সেটা লেবার পার্টি ইমপ্রুভ করতে পারে নাই। যার জন্যে ব্রিটেনের মেইন স্ট্রিম ব্রিটিশরা এবং ইমিগ্রেন্ট ব্রিটিশরা যারা অনেকদিন ধরে আছে, তারা দেখতেছে তাদের মুক্তির পথটা হচ্ছে একমাত্র কনজারভেটিভ অথবা লিবারেল পার্টি, লিবারেল কনজারভেটিভ পার্টি। তো এই জন্যেই তারা আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে। যেসব যারা সুইং ভোটার ছিল তারা সরে দাঁড়াচ্ছে লেবার পার্টির থেকে। লেবার পার্টি হয়তো কিছু সিট জিতবে ন্যাশনাল ইলেকশনে যখন হবে, এবং এটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, যেটা নিউজে পড়লাম, যে ডেলি টেলিগ্রাফ এবং ডেলি গার্ডিয়ানে, তাতে যেটা বুঝতে পারলাম যে ব্রিটেনের যে অবস্থা, তাতে নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে হয়তো কনজারভেটিভ না লিবারেল কনজারভেটিভ, যে কেউ একজন করবেই। কারণ এখন বাকি আছে আরো কিছুদিন, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো ইন্ডিকেশন দিচ্ছে যে লেবার পার্টি একদম পারতপক্ষে অনেক দূরে আছে। তারা একা সম্পূর্ণভাবে হেরে যায়নি, বাট তাদের কিছু সিট আছে এখনো। কিন্তু যে ট্রেন্ড দেখা যাচ্ছে, ট্রেন্ডকে যদি অ্যানালিসিস করা যায়, সেই অ্যানালিসিস করে ট্রেন্ডটা বলতেছে তারা মানে অন্য পার্টিগুলো উপরের দিকে যাচ্ছে, লেবার পার্টিটা নিচের দিকে আসতেছে। বলবো বলে আমি যাব এখন আমেরিকার সাথে। এটা কি আপনার বিশ্লেষণ? এটা আমার বিশ্লেষণ ব্রিটেন সম্পর্কে। এটাই আমি বলবো আজকে। এটা মানে ব্রিটেনের যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি আমি, তাতে লেবার পার্টি যদি কোনো ম্যাজিক্যাল কিছু করে ফেলে এর মধ্যে, তাহলে হয়তো তারা ব্যাক করে আবার স্টেমারের গভর্নমেন্টে আবার হয়তো আসতে পারে। এছাড়া ম্যাজিক্যাল কিছু প্রমিস না করলে বা ম্যাজিক্যাল কিছু ইমপ্লিমেন্ট না করলে এটা আসা সম্ভব। হেলথ কেয়ার, পার্টিকুলারলি হেলথ সার্ভিসেস, ন্যাশনাল হেলথ সার্ভিস যেটা আছে তাদের যেটা NHS, সেটাই সবচেয়ে কন্টেনশনের পজিশন চলে এসছে। তারপরে আনএমপ্লয়মেন্টরা অনেক হাই হয়ে গেছে এখন ব্রিটেনে, সেটা তো জিও পলিটিক্সের জন্য এটা হয়েছে। তো এই দুটা ইস্যুতে যদি তারা এগিয়ে নিতে পারে, তাহলে ব্রিটেনের সিচুয়েশনটা অনেক বেটার হবে। লেবার পার্টি আসবে, লেবার পার্টির জন্য খুবই জটিল হবে পরিস্থিতি। তো জটিল পরিস্থিতি হবে। আচ্ছা, আমরা পরে লন্ডন সিটিতে মানে ইমিগ্রেন্টের সংখ্যা অনেক বেশি আছে এখন, কিন্তু লন্ডন সিটির বাইরেও তো ব্রিটেন পুরো আরো শহর আছে, ম্যানচেস্টার আছে, ব্র্যাডফোর্ড আছে, হ্যাঁ, আরো শহর পিল আছে। তো এইসব শহরে তো ব্রিটিশরা সংখ্যাগরিষ্ঠ, এবং লন্ডন শহরে হয়তো ইমিগ্রেন্টের সংখ্যাগরিষ্ঠ হতে পারে। হ্যাঁ, তারপরেও তাতে হয়তো লেবার পার্টির সাপোর্টটা অনেক বেশি আছে। তারপরেও লেবার পার্টি মানে পুরো মানে ব্রিটেনের মধ্যে তার সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা আমি কম দেখতে পাচ্ছি এখন। একদম। তাহলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি শর্ত নিয়ে মতবিরোধ সমঝোতা? আমি গতকাল বা গত পরশু যখন ইরান নিয়ে কথা বলেছিলাম, আমি মনে করেছিলাম একটু অপটিমিস্টিক ছিলাম, কিন্তু ট্রাম্প যেভাবে বুলি করে ফেলে দিল, ট্রাম্প বলতেছে যে ট্রাম্প বলতো যে সিজফায়ার বিটুইন দ্য US and Iran is on massive life support, মানে লাইফ সাপোর্টের মধ্যে আছে, যে কোনো সময় লাইফ সাপোর্টটা খুলে নিলেই আবার যুদ্ধ শুরু হয়ে যায়, পুরো মিডল ইস্ট যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে। কারণ তার বক্তব্য, ইরানের যে লেটেস্ট যে কাউন্টার প্রপোজাল দিয়েছিল যে যুদ্ধ শেষ করার ব্যাপার বা যুদ্ধের মানে কনফ্লিক্ট হস্টিলিটিসটা শেষ করার ব্যাপারে, সেটা সে বলতেছে
ইট ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল, মানে সে তার বক্তব্য বলেছে এটা নট অ্যাকসেপ্টেবল, এটা সম্পর্কভাবে তারা রিজেক্ট করেছে। এবং এটা আরো বলছে যে সে চেষ্টা করবে চাইনিজ প্রেসিডেন্টের সাথে তার যেটা জিনপিং এর সাথে যে একটা মিটিং আছে সেখানে সে এই ইরান ইস্যুটাকে উঠাবার চেষ্টা করবে। তো ইরান যেভাবে ইরান সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে যে মানে এই ক্রিটিসিজমটা ইরান উড়িয়ে দিয়েছে। তারা বলেছে এই ট্রাম্পের এই যে বক্তব্যটা এটা গ্রহণযোগ্য না, কারণ ইরানের যে ফরেন মিনিস্ট্রি এবং তারা এইভাবে বলেছে যে আমরা যে দাবিগুলো করেছি সেগুলা অন্যান্য মিডিয়াতে, পশ্চিমা মিডিয়াতে বলেছে এটা রিজনেবল এবং অ্যাকসেপ্টেবল, রিজনেবল এবং জেনারাস। সেই জায়গায় পার্টিকুলার স্টেট অফ হরমুজ প্রণালীতে যেটা আছে সেটা ওমানের ফরেন মিনিস্টার পর্যন্ত বলেছে এটা হরমুজ প্রণালীটাকে ইমিডিয়েটলি খোলা উচিত, কারণ অনেক জাহাজ এখনো আটকা পড়ে আছে, অনেক জাহাজ স্ট্যান্ডার্ড হয়ে আছে, তাদেরকে বের করে আনতে হবে। এবং এটাতে গ্লোবাল শিপিং রুট মানে শান্তিপূর্ণরা ইরান এবং ওরা ওমানের মধ্যে যে একটা শিপিং চুক্তি আছে সেটাও এটা এফেক্টেড হতে পারে। এছাড়াও গ্লোবাল এনার্জি ক্রাইসিস এবং যেটা হবে সেটা ট্রাম্পের এই যে ডিসমিসাল, এটা আরো ভয়াবহ হবে। এবং এই পেট্রোল পাওয়া মানে গ্যাস সিলিন্ডার প্রাইস অলরেডি বেড়ে গেছে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, অনেক জায়গাতেই এটা আরো বেড়ে যাবে। এবং ইরানের ফরেন মিনিস্টার বোধহয় দেখে নামটা দেখে নিয়ে একটুখানি আমি আরগাচি, সে বলেছে যে 440 কেজি যে ইউরেনিয়াম, সেই 440 কেজি ইউরেনিয়ামকে তারা সংরক্ষণ করতে চাচ্ছে, কিন্তু সেটাকে তারা যে প্রপোজালটা দিয়েছে সেই প্রপোজালটা অনেকখানি অ্যাকসেপ্টেবল টু মোস্ট অফ দ্য ন্যাটো কান্ট্রিজ। এখন মোস্ট অফ দ্য ন্যাটো কান্ট্রিজ যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে ট্রাম্প কেন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না? এটা একটা বিস্ময়কর, কারণ ট্রাম্প তার ইগো নিয়ে আছে, ইগোস্টিক ভাব নিয়ে সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে। এছাড়াও যে ওভারঅল যেটা মানে রিপোর্ট যেটা আসছে, আল জাজিরা সহ যেসব নিউজ মিডিয়া রিপোর্ট করতেছে, তাতে যদি আমেরিকান রিপোর্টগুলোকে বাদ দিই, অন্য অন্য দেশের নিউজগুলো দেখি এবং RTV যেটা নিউজ করতেছে, তাতে এটা বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা বা এই হস্টিলিটিসটা, এই কনফ্লিক্টটা এটা এখন বেশ অনেক দিন ধরে চলবে, কারণ যে কোনো সময় স্পার্কের মতন, স্পুলিং এর মতন চলতে পারে। কারণ ইরানও তৈরি আছে কাউন্টার করার জন্য আমেরিকা ইসরায়েলকে। হ্যাঁ, ইসরায়েলি বেসিক্যালি চেষ্টা করতেছে যে এটাকে জিয়ে রাখতে, কারণ তাদের আরেকটা প্রস্তাব আছে, লেবানন সহ সমস্ত ওই এলাকার সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। লেবাননে তো গতকাল আজকেও হামলা হয়েছে, বোম্বার্ডমেন্ট করেছে, তারা বাংলাদেশীয় নিহত হয়েছে। তো বোম্বার্ডমেন্ট হয়েছে এবং বাংলাদেশি সহ আরো বিদেশি নিহত হয়েছে। হ্যাঁ, তো এই যে বোম্বার্ডমেন্টটা করছে এটাকে বন্ধ করতে বলেছে ইরান, এটাও তো ট্রাম্প মানে নাই, ট্রাম্প এটার ব্যাপারে কিছু বলেই নাই, মানে নাই, সোজা কথা, ট্রাম্প এটাও মানে নাই। তো ট্রাম্পের যে মানে যে প্রস্তাব, সে প্রস্তাব মেনে যে ইরান চলবে সেটা তো আর মনে হচ্ছে না এখন, কারণ ট্রাম্প যেটা চাচ্ছে আর ইরান যেটা চাচ্ছে এটার মধ্যে গিভ অ্যান্ড টেক এটা করতে হবে, কিন্তু দুজনের মধ্যে একটা কমন প্লেসে একটা জায়গায় এখন পর্যন্ত আসতে পারে নাই। ওদের নেগোসিয়েশন দিল্লিতে ফেল করেছে টোটালি। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? করাচিতে, সরি পিন্ডিতে না, করাচিতে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে এবং টার্কিও এর মধ্যে ইনভলভ আছে, আমি জানি, চেষ্টা করে যাচ্ছে যাতে ইরান কিছুটা নমনীয় হয়, কিন্তু ইরান নমনীয় হচ্ছে না। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে যুদ্ধটা লং টার্ম যুদ্ধটা হবেই। ইরানের সাথে এই যুদ্ধটা খালি ইরান না, সৌদি আরবিয়া ইরানের পক্ষে চলে আসবে, কাতার চলে আসবে, কুয়েতও চলে আসবে। তো এখন এখানে সব আমেরিকান বেস ছিল, আমেরিকান বেস যখন নষ্ট হচ্ছে তখন দেখতেছি তাদেরকে প্রোটেক্ট করতেছে না আমেরিকা। যদি আমেরিকা প্রোটেক্ট না করে তখন অটোমেটিক্যালি পুরা মিডল ইস্টে
পুরো মধ্যপ্রাচ্যে একটা মানে ভয়াবহ যুদ্ধক্ষেত্র তৈরি হবে। সেই যুদ্ধক্ষেত্র থেকে মানে কে জিতবে কে হারবে বলা খুব মুশকিল। এটা জিত হারের ব্যাপার না, কিন্তু ক্ষয়ক্ষতি হবে প্রচন্ড ভাবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং আমেরিকান সোলজাররা হয়তো মারা যাবে প্রচুর। তখন আমেরিকান সোলজাররা যখন বেশি পরিমাণে মারা যাবে, তখন আমেরিকান শহরগুলোতে তাদের যে বাবা মারা আছে সোলজারদের, তাদের আত্মীয় স্বজন আছে, তারা তখন প্রোটেস্ট আরম্ভ করবে। তখন প্রোটেস্ট আরম্ভ করলে আমেরিকান সরকার বাধ্য হবে তার নমনীয় হতে ইরানের সাথে। কারণ ইরান কিন্তু নমনীয় হবে না। ইরান অলরেডি অনেক স্ট্রং পজিশনে হয়ে গেছে এখন। ওর মধ্যে ঠিক আছে বোম্বার্ডমেন্ট করো আমাদেরকে, হ্যাঁ, কিন্তু ওরা যে শর্তগুলো দিচ্ছে সেই শর্তগুলো ততক্ষণ পর্যন্ত না মানবে। তারা স্টেট অফ হরমুজের উপরে তাদের সম্পূর্ণ আধিপত্যটা ইরান রাখতে চায়, এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না, এটার ব্যাপারে করবে। কিন্তু আমেরিকা যেটা চাচ্ছে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা চাচ্ছে যে না, পুরো ইরান থাকতে পারবে না, আমরাও থাকবো তাদের সাথে।